জুলহা জুবায়ের আপনাদের সাথে আছেন এবং চমৎকার মানুষ আমাদের সাথে আছেন, তার সাথে পরিচয় করে দিচ্ছি। তবে তার আগে যে তথ্যটি একবার মনে করিয়ে দেওয়া প্রয়োজন, তা হচ্ছে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পেয়েছেন 2022 সালে 15 জন কবি, সাহিত্যিক এবং গবেষক। এবার যাদের হাতে 21 পদক উঠেছে তাদের মধ্যে অন্যতম একজন আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন স্টুডিওতে। তার সাথে আপনাদের প্রত্যেকের পরিচয় করাতে চাই। আপনাদের সবার চেনামুখ, খুব প্রিয় একজন মানুষ, বঙ্গবন্ধু বিষয়ক গবেষক সুভাষ সিংহ রায়, তিনি আছেন আমাদের সাথে। শুভ সকাল দাদা, আমন্ত্রণ সকালের বাংলাদেশে। সকলকে শুভ সকাল। শুভ সকাল দাদা। দাদা, সকালের সবচেয়ে সহজ প্রশ্ন, সকালটা কিভাবে শুরু হয় আপনার? আমরা জানতে চাই আপনার সকাল কিভাবে শুরু হয়? সকালটা কিভাবে শুরু হয়? আমার সকালটা শুরু হয় অনেক সকালে, যদিও বয়স বাড়ছে, এখন হয়তো একটু চিন্তা ভাবনা করতে হবে। বেশ রাত্রে ঘুমাই, খুব সকালে উঠি, বিষয়টা স্বাস্থ্যগত দিক দিয়ে ভালো না। খানিকটা দ্বিমত পোষণ করছি, আপনার বয়স বাড়ছে বলে অভিযোগ বা অনুযোগ যাই বলি না কেন, বাস্তবতা বললেন। আমরা অনেক বছর ধরে আপনাকে ঠিক এভাবেই দেখছি। বাইরে থেকে দেখা যায়, কিন্তু বয়সের একটা চাপ থাকবেই, প্রজ্ঞাও তো থাকে। হ্যাঁ, সেটা থাকবেই, কিন্তু স্বাস্থ্যের দিকে আমাদের সকলের খেয়াল করা উচিত। আমরা ভুলে যাই না যেন যে আপনি যদি শরীর আপনার ঠিক থাকে, মন আপনার অনেক এগিয়ে নিয়ে যাবে। তো এইটা আমরা অনেক সময় খেয়াল করি না। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলাম, তখন সেই দুর্দান্ত সময়ে আমরা কখনো চিন্তাও করি নাই যে আমাদের কখন খেতে হবে, কখন ঘুমাতে হবে। কিন্তু এখন যখন মানুষ যখন জীবনের কাঠামোতে যুক্ত হয়ে যায়, তখন তাকে কিন্তু বুঝে শুনে এগোতে হয়, না হলে একটা পর্যায়ে আপনাকে বসে পড়তে হবে, না শুয়ে পড়তে হবে। মানে আসলে 40-এর পর হঠাৎ করে মেটাবলিজমটা কেমন উল্টোপাল্টা কাজ করা শুরু করে। বয়সটাকে মনে করিয়ে দেওয়া খুব বেশি প্রয়োজন ছিল। যাই হোক, আপনারা সুমনের সেই বিখ্যাত সে উক্তিটা, যে 40 পেরোলেই চালছে, কিন্তু 40 তো অনেক আগেই পেরিয়েছে আমার। অতএব আমার একটু ভাবা উচিত। একজন লেখক হিসেবে স্বীকৃতি নিশ্চয়ই অনেক বেশি আনন্দের, তবে আপনার বিষয়টি আমরা খুব স্পষ্টতভাবে জানি, আপনি কখনো স্বীকৃতির জন্য লেখেননি। আপনি মোটামুটি স্পষ্টভাষী এবং কিছুটা নিভৃতচারীও বলা যায়, দুইয়ের মিশ্রণ আপনার মধ্যে ঘটেছে। তবে এই যে একটা অনন্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের মতো পুরস্কারের অর্জন, এই বিষয়টাকে একজন লেখক হিসেবে স্বীকৃতির জায়গায় কিভাবে দেখছেন আপনি? আপনি কিন্তু আমার অনেকটা কথা বলে দিয়েছেন। হ্যাঁ বাবা। এবং আমি লেখালেখি শুরু করি খুব ছোটবেলা থেকে, খুব ছোটবেলায় যখন স্কুলে পড়ি। আমার দারুণ আগ্রহ ছিল লেখালেখি করবার, কথা বলবার। যারা ভালো কথা বলতেন তাদের কথা শুনতাম। এমনকি আমার জন্মস্থান যশোরের আমাদের বিশাল যে টাউন হল যে ময়দানটি বলা হতো, এখন জায়গাটা বেশ পরিসর ছোট হয়ে এসছে, বিশাল একটি মাঠ এবং তার পাশে স্কুল, তার পাশে বড় একটি দিঘি। কি দুর্দান্ত সময় পার করেছি। এবং তখন বিকেলবেলার দিকে আমরা যখন খেলতে যেতাম, ওখানে নানান রকম ক্যানভাসাররা ক্যানভাস করতেন। আমাদের ওখানকার একটা বিখ্যাত ক্যানভাসার ছিলেন ঢোল কোম্পানির মলম। এবং তিনি নানান কায়দা কৌশলে মানুষকে একত্রিত করতে পারতেন। আমার জীবনের প্রথম কথা বলার শেখা কিন্তু ঢোল কোম্পানির মলমের কাছ থেকে। মানুষকে কীভাবে টানা যায়। এত ভালো পড়াশুনো করতাম, লেখাপড়ায় খুব ভালো ছিলাম, খেলাধুলায় ভালো ছিলাম, এবং আগ্রহ জন্মে গেল যে খুব ভালো করে কথা বলবো, মানুষজন আমাকে শোনে। তা ওইতে আজ থেকে এত বছর আগে, বয়সটা তো আস্তে আস্তে কম হলো না, ওই ঢোল কোম্পানির মলম বিক্রেতা তিনি আমাকে কিন্তু কথা বলা শিখিয়েছেন। কি চমৎকার করে আপনি বললেন যে আসলে আমরা মাঝে মাঝে মনে করি যে অনেক বড় বড় মানুষের কাছ থেকে হয়তো আমাদেরকে কথা বলা শিখতে হবে, কিন্তু একদমই যারা আমাদের ঘরের কাছে। জীবনে একটা চমৎকার মেসেজ কিন্তু আজ সুভাষদা দিয়েছেন, একটু দর্শকদের এই বিষয়টা মনে করাতে চাই। আপনি সত্যিই জানেন না আপনি কাকে অনুপ্রাণিত করছেন। আপনি যে কথা বলে যাচ্ছেন, আপনার জীবন যে আচার প্রক্রিয়া, আপনার প্রতিদিনকার যে নিত্য প্রয়োজনীয় কাজগুলো করবার যে মাধ্যম বা কৌশল, আপনি সত্যিই জানেন না আপনি কাকে অনুপ্রাণিত করছেন। তাই প্রত্যেকে সচেতন থাকবেন, সচেতনভাবে জীবন যাপনের একটা চেষ্টা করবেন, কারণ এই যে বেশ কিছু সচেতন মানুষ এর মাধ্যমে অনুপ্রাণিত কিন্তু হয়।
আমার জীবন চলার পথে আমি খুব ছোটবেলা থেকে খুব নাম করা শিক্ষকরে পেয়েছি, যারা আমার জীবনকে বদলে দিয়েছে, আমাকে ভাবতে শিখিয়েছে, আমাকে বিজ্ঞান মনস্ক করেছে। আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, পেশাগতভাবে আমি ফার্মাসিস্ট, এবং বলতে পারেন আমি একটা উঁচু মানের ফার্মাসিস্ট বাংলাদেশে। আমি একটা ওষুধ কোম্পানির পরিচালক। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলতেন যে পেশা আমার জমিদারি, নেশা আমার আসমানদারি। তা আমারও ঠিক অনেকটা তাই। আচ্ছা, আমাকে মানুষজন, সারা বাংলাদেশের মানুষ যারা চেনেন, বেশ মানুষ চেনেন আমাকে, এবং সারা বিশ্বে যারা বাঙালি ছড়িয়ে আছেন তারাও খুব ভালো করে চেনেন। কিন্তু সেখানে ওই যে আমার পেশা আমার জমিদারি, নেশা আমার আসমানদারি, আমার অধিকাংশ মানুষ আমাকে সাংবাদিক বলেই পরিচয় দেয় এবং সেইভাবে ভাবতে ভালোবাসে। আপনার কাছে স্বাচ্ছন্দ্যের কোনটা? না, আমার পরিচয় তো আমার পরিচয় মানে হচ্ছে যে আমি আমার জীবন বোধকে ধারণ করে আমি মানুষের সামনে যেভাবে এগোতে পারি, এটাই আমার পরিচয়। আমি একটা কথা বলি, আমি বারবার ছুটে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শান্তিনিকেতনে। যাদের যাওয়ার সুযোগ হয়েছে, অনেক বাঙালি কিন্তু সেখানে যান, যারা সুযোগ হয়েছে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যেখানে বসে ধ্যান করতেন, সেই জায়গাটার পাশে হচ্ছে পাঠ ভবন, মানে স্কুলটা বলা হয়, তারপরে মৃণালী পাঠশালা। তা আমি প্রায় ওখানে খুব সকালে যাই, আমার আগ্রহের জায়গার থেকে অনেকবার গিয়েছি। কিন্তু ওই জায়গায় গেলে আমি ধ্যানমগ্ন হয়ে পড়ি, মনে হয় যেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আমার সামনে ধ্যান করছেন। ওপরে লেখা আছে, তুমি আমার আত্মার শান্তি, প্রাণের আরাম, মনের আনন্দ। এই যে আত্মার শান্তি, প্রাণের আরাম, মনের আনন্দ, এটাই কিন্তু একটা মানুষের জীবনকে অনেক দূর এগিয়ে নিতে পারে, আপনি যদি ঠিকমতো ধারণ করতে পারেন। আমার জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ ভাবনার জায়গাটি হচ্ছে বাঙালি জাতির সেই সন্তান, যেই সন্তান সারা বিশ্বের মাঝে বাংলাদেশকে তুলে ধরেছেন, এই মর্যাদা এনে দিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তন্ন তন্ন করে তার জীবনী আমি পাঠ করেছি, এবং যারা বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখেছেন, এখনও বেঁচে আছেন, তাদের কাছে আমি বারবার ফিরে যাই, তার কথা শুনতে চাই। আমি ছোট্ট করে বলি, আমার খুব আগ্রহ জন্ম হলো যে এই একটি মানুষ মাত্র 55 বছর 5 মাস 29 দিন বেঁচে ছিলেন, আমাদের জন্য কি না রেখে গেছেন। সেই মানুষের কে জানবার আকাঙ্ক্ষা আমাকে পাগল করে দিয়েছিল, এবং এখনও পাগল হয়ে থাকি। ইসলামিয়া কলেজের তিনি যখন ছাত্র ছিলেন, এখন যেটা কলকাতা শহরের মৌলানা আজাদ কলেজ, সেই মৌলানা আজাদ কলেজের তিনি সম্পাদক ছিলেন, মানে ছাত্র সংসদের সম্পাদক ছিলেন। তখন সাধারণ সম্পাদক বলানো হতো না। আপনি যদি মৌলানা আজাদ কলেজে এখন যে ছাত্র সংসদের ওই বোর্ডটির দিকে তাকিয়ে দেখেন, দেখবেন লেখা আছে সম্পাদক এম রহমান, এইভাবে লেখা। তা ওনার এক প্রিয় বন্ধু এখনো বেঁচে আছেন, নিহারঞ্জন চক্রবর্তী, এবং সেই নিহারঞ্জন চক্রবর্তী বঙ্গবন্ধুর তুলনায় 2 বছরের ছোট বয়সে, অর্থাৎ তার বয়স প্রায় 100 বছর হয়ে গেল, তিনি এখনো সবল আছেন। তিনি খুব উচ্চবিত্তের ঘরের সন্তান। বঙ্গবন্ধু যখন ইসলামিয়া কলেজের সম্পাদক, তার পাশে একটি খুব 250 বছরের পুরনো কলেজ, সেই কলেজের তিনি সম্পাদক ছিলেন। কিন্তু 2 বন্ধু বেকার হোস্টেলে একসাথে থাকতেন, এক ছোট্ট ঘরের এই চেয়ার, এই ছোট্ট 2টি চেয়ার এবং এই টেবিল, এখন তো যেটা সংরক্ষিত হয়েছে। তা তার সাথে মাঝে মাঝে আমি কথা শুনতে যাই। তিনি সবার সাথে কথা বলেন না, কিন্তু আমার সৌভাগ্য তিনি আমাকে সেই সুযোগটুকু দেন। আমি সেই আশকারা পেয়ে তার কাছ থেকে অনেক কিছু জানবার জন্য যত তার কাছে গিয়েছি, তত বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি নতুন করে আবিষ্কার করেছি।
নিশ্চয়ই এটা আমাদের জন্য একটা বিশাল প্রাপ্তি। এই যে আশকারা বললেন আপনি, এটা আমাদের অনেকগুলো তথ্যকে উন্মোচিত করেছে, আমাদের জানবার সুযোগ হয়েছে। তর্জনীর গর্জনে যিনি সেই সময়কার শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, একটি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন এবং সত্যি করেছেন, নিশ্চয়ই মানুষটিকে নিয়ে জানবার আমাদের শেষ নেই। এবং তাকে নিয়ে গবেষণার ফলশ্রুতিতে এই 2022 সালে বাংলা একাডেমি যে সাহিত্য পুরস্কার আপনি সেই পুরস্কারের পুরস্কৃত হয়েছেন, এই বিষয় নিয়ে আমরা আপনার সাথে আলাপচারিতায় যাব। তবে তার আগে একটা বিরতিতে আমাদের যেতে হবে। উপস্থিত ওই যে যেমনটা করে বলছিলাম, 21 পদকে সম্মানিত আমাদের সবার প্রিয় সুভাষ সিংহ রায় আমাদের সাথে আছেন, যার অনেকগুলো পরিচয় আছে। কেউ তাকে সাংবাদিক হিসেবে চেনেন বা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কেউ লেখক বলেন, কেউ গবেষক বলেন। তবে আমাদের কাছে খুব আনন্দের মানুষ, আমাদের খুব কাছের একজন মানুষ তিনি, আমাদের এই অঙ্গনের সাথে এবং আমাদের কাছে অনেক তথ্য ভান্ডারের একদম। যখনই আমরা শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো কিছু জানতে চাই বা বুঝতে চাই, একদম এই বিষয়টা কিন্তু খুব গুরুত্ব সহকারে আমরা আরো একবার বলতে চাই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে গবেষণার একটা বিশাল অংশ জুড়েই আপনার সংযোজন রয়েছে, আপনার তথ্যের সূত্র আপনার কাছ থেকে পাওয়া গেছে, যেটা সত্যিকার অর্থে আমাদের আনন্দের। এই যে গবেষণার কথাটি বারবার চলে আসছে, স্বাধীনতার এতগুলো বছর আমরা পার করেছি, গবেষণা বাংলাদেশ নিয়ে যে গবেষণা বা বাংলাদেশের বর্তমানে পৌঁছানোর যেই ধারাবাহিকতা, কতখানি আপনি সন্তুষ্ট যে গবেষণা আমাদের দেশে হয়েছে এটা নিয়ে আমাদের এই পর্যায়ে আসা পর্যন্ত? যে ইতিহাস, আপনি যদি তৃপ্ত হন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণতা আসবে না। আপনাকে ভিতরের যে তাড়না, সেই তাড়না কিন্তু আপনাকে তাড়িয়ে বেড়াবে। যদি তাড়িয়ে না বেড়ায় তাহলে সামনের দিকে এগোনো যায় না, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। খেয়াল করে দেখবেন, একটা মানুষ মাত্র 55 বছর 5 মাস 29 দিন বেঁচে ছিলেন। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলছি। তিনি তার রাজনৈতিক জীবনের 48% সময় তিনি কাটিয়েছেন বাংলার এ প্রান্ত থেকে প্রান্তে। সাইকেলে চড়েছেন, পায়ে হেঁটেছেন, বাসে চড়েছেন, নৌকায় গিয়েছেন, আর 40% সময় তিনি জেলখানায় কাটিয়েছেন, আর 12% সময় তিনি তার পরিবার এবং নিজেকে দিয়েছেন। রাজনৈতিক জীবনের সময়কালের কথা বলছি। এই মানুষটি আপনি খেয়াল করে দেখবেন, তার বয়স যখন মাত্র 32 বছর, মানে এক সময় তো আমাদের জ্ঞানীগুণীদের, জ্ঞানী বিজ্ঞজনদের মধ্যে কেউ কেউ বলবার চেষ্টা করেছে এটা রাজনীতির এক ধরনের কৌশল না বলবো, অপকৌশল বলবো, যাই হোক। আমি স্কুল জীবনে, কলেজ জীবনে শুনেছি, লেখালেখিতেও দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষা আন্দোলনে কোনো ভূমিকা ছিল না। জি, তা সেই জায়গা থেকে সবচেয়ে বড় গবেষক যিনি, মানে এই বঙ্গবন্ধুর যে তথ্যর উপস্থাপনে এবং তার জীবনকে জানাবার জন্য, সেটা হচ্ছে বঙ্গবন্ধু সুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই দ্বার উন্মোচন করে দিয়েছেন। এই যে বঙ্গবন্ধুর রেখে যাওয়া যে ডায়েরি, তিনি যে তার প্রিয় সহধর্মিণীর কথায়, তাড়নায় তিনি যে লিখতে শুরু করেছিলেন, এবং সেটা অমূল্য সম্পদ। এখান থেকে 3টি আকর গ্রন্থ, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা, আমার দেখা নয়া চীন, আর তার চেয়েও আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন যে 14 খণ্ডে যেটা প্রকাশিত হওয়ার কথা, 11 খণ্ডে ইতিমধ্যে প্রকাশিত হচ্ছে। এই আপনার সিক্রেট ডকুমেন্টস অন ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 14 খণ্ডের যে গ্রন্থেরগুলো, এই মোটা মোটা গ্রন্থগুলো, সেটা হচ্ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মানুষগুলো বঙ্গবন্ধুকে যেভাবে অনুসরণ করত, প্রতিদিন যে লিখত, তার নোট রাখতো, সেই নোটগুলো কিন্তু আজকে উন্মোচিত হয়েছে। অতএব এখন আর বলবার কোনো সুযোগ নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো ভূমিকা ছিল কি ছিল না। 27শে ফেব্রুয়ারি 1952 সালে তিনি কারাগার থেকে মুক্ত পান। 52 ভাষা আন্দোলনের এই কারাগারের দিনগুলো নিয়ে আপনি সিক্রেট ডকুমেন্টসের যে খণ্ড 2 নম্বর খণ্ডে আপনি দেখবেন 113 থেকে 130 নম্বর পৃষ্ঠায় পুরোটা বিবৃত আছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থারা কী লিখছেন, শেখ মুজিবের কাছে কারা যাচ্ছেন, কারা তার কারাগারে তার সাথে কথা বলতে যাচ্ছেন, হসপিটালে কার সাথে কথা বলতে যাচ্ছেন, সব বিস্তৃত বর্ণনা দেওয়া আছে। এখন পাকিস্তানিরা তো যখন লিখেছেন তখন তো আর বোঝেননি যে এই শেখ মুজিব সারা পৃথিবীতে এত উচ্চ মানের নেতা হবেন, জাগিয়ে দেবেন সারা পৃথিবীকে।
আপনি খেয়াল করে দেখুন, আমার না অবাক লাগে, একটা মানুষ এত কম সময় বেঁচে ছিলেন অথচ পৃথিবীতে কি না করে গেছেন। 32 বছর বয়সে তিনি গেছেন পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে রাজনৈতিক দলের নেতা হিসেবে নয়া চীনে, যেটা নিয়ে আমার দেখা নয়া চীন। সেখানে যে তিনি যে বক্তৃতা দিচ্ছেন সেই বক্তৃতা তিনি বাংলায় দিচ্ছেন, খেয়াল করতে পারেন। এবং মনোজ বসু নামে একজন বিখ্যাত লেখক বাংলা সাহিত্যের, তিনি দৌড়ে ছুটে এসেছিলেন বক্তৃতার সাথে সাথে শেষ হওয়ার কথা বলে, মুজিব, সারা পৃথিবীতে একমাত্র তুমি বাংলার মান রাখলে। আপনি খেয়াল করুন, সেই সভায় তিনি বাংলায় বক্তৃতা দিলেন। এই মানুষটি আপনি খেয়াল করে দেখুন কতবার তিনি বাংলা ভাষাকে উঁচুতে তুলে ধরেছেন। তিনি 1974 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্য পদ লাভ করে, কেননা তিনি তার হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগ পর্যন্ত 123টি দেশের তিনি সমর্থন আদায় করেছিলেন। চীন এবং সৌদি আরব ভেটো দিয়েছিল, বিশেষ করে চীনের ভেটো দেওয়ার কারণে জাতিসংঘের সদস্য পদ লাভ করা আমাদের জন্য কত কঠিন ছিল। আমি শেষ করছি ওই জায়গায়, তিনি ওখানেও কিন্তু বাংলায় বক্তৃতা দিয়েছেন 25 সেপ্টেম্বর 1974 সালে। একটু যোগ করি, আপনি খেয়াল করে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পায় 1913 সালে, তার নোবেল বক্তৃতা কোথাও বাংলা শব্দ নাই। আপনি খেয়াল করে দেখবেন অমর্ত্য সেন, যার লেখা আমরা খুব পড়ি, যার কথা আমরা শুনবার চেষ্টা করি, যে অমর্ত্য সেন কিন্তু আমাদেরকে কিন্তু অনুপ্রেরণার জায়গা তৈরি করেছে, কিন্তু তিনি নোবেল বক্তৃতা কিন্তু বাংলায় বক্তৃতা দেননি। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বাঙালি, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু বাংলায় বক্তৃতা দেননি, একটা শব্দ নাই। আমাদের বাংলাদেশের ডক্টর ইউনুস, তিনি নোবেল পুরস্কারের বাংলায় কোনো কথা বলেননি। কিন্তু পৃথিবীতে যতবার তিনি গিয়েছেন, আন্তর্জাতিক মহলের সামনে দাঁড়িয়েছেন, ততবার তিনি বাংলায় বক্তৃতা দিয়েছেন। এবং তাকে অনুসরণ করে আজকে তার সুকন্যা, এই যে এতবার তিনি যে জাতিসংঘে সাধারণ বক্তৃতা দিলেন, প্রতিবারই বাংলায় বক্তৃতা দিয়েছেন। অর্থাৎ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এগুলো আমি বঙ্গবন্ধুর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি এবং তার কন্যার কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি। শেষ করে একটা জায়গায়, 1972 সালে 8ই জানুয়ারি, এখন আমাদের এই তথ্যগুলো পেতে হয় অনেক সময় পাকিস্তানের মানবাধিকার যারা কর্মী ছিলেন, এখনও আছেন, তাদের লেখা বই থেকে। তারা বঙ্গবন্ধুর কারাগারের জীবনগুলো নিয়ে লিখেছেন, তথ্য দিয়েছেন। এবং আহমদ সেলিম নামে একজন বিখ্যাত মানবাধিকার কর্মী পাকিস্তানের, তিনি 2004 সালে একটা বই লিখেছিলেন, শেখ মুজিবস 9 months ইন পাকিস্তান প্রিজন। আমাদের মানে ভাবতে ভালো লাগে, আবার একটু কষ্ট হয় যে আমরা আমাদের সম্পদকে আমরা সময় মতো মূল্যায়ন করিনি। এবং সেখানে 1972 সালে 10ই জানুয়ারি বাংলাদেশে ফিরলেন, কিন্তু 8ই জানুয়ারি তিনি যখন লন্ডন হিথ্রো বিমানবন্দরে নামলেন, আপনি ইউটিউবে এই বক্তৃতাটা পাবেন, বলিষ্ঠভাবে তিনি কথাগুলো বলছেন এবং ইংরেজিতে কি চমৎকার করে তিনি কথাগুলো বলছেন। একটা কথা খেয়াল করি, তিনি কিন্তু বলছেন আপনাদের ব্রিটিশদের দায় রয়েছে আমাদের এই বাংলাদেশ, আমার এই বাংলার পুনর্গঠনের ক্ষেত্রে, পুনর্নির্মাণের ক্ষেত্রে, কারণ আমরা শত শত বছর ধরে আমার দেশকে আপনারা শোষণ করেছেন। ভাবা যায় মানে ওই ব্রিটিশের সূর্য নাকি কখনো অস্ত যায় না, সেই জায়গায় বসে তিনি তখনও পর্যন্ত ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। কি সাহসী উচ্চারণ! আপনি চিন্তা করতে পারেন, যখন স্যার এডওয়ার্ড হিথ তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি 10 নম্বর ডাউনিং স্ট্রিটের ছবি আপনারা যমুনা টিভিতে প্রতিদিনই তো আমরা দেখি, ব্রিটেনের প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছে, কথা বলছে, যেখানে দাঁড়িয়ে ঠিক ওই জায়গাটায় বঙ্গবন্ধুর গাড়ি যখন এসে থামলো, স্যার এডওয়ার্ড হিথ গাড়ির দরজা খুলে দিলেন। সারা বিশ্বের পত্রপত্রিকায় ছবিটি ছাপা হলো, এমনকি ব্রিটিশ পার্লামেন্টে নিয়ে আলোচনা হয়েছে যে আপনি যে দেশকে স্বীকৃতি আমরা দিই নাই, তার নেতাকে আপনারা সম্মান কেন দিলেন। স্যার এডওয়ার্ড হিথ খুব গর্বের সাথে বলেছিলেন, আমি বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের যে কণ্ঠস্বর, তাকে আমি সম্মান দিয়েছি, ব্রিটিশরা এই কারণে গর্বিত। এই যে তার এই যে সাহস এবং তার যে চলার পথের এই যে কাজগুলো, একটা মানুষ মাত্র 1314 দিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, সে মানুষ 40টি আন্তর্জাতিক আইন করেছেন। 1974 সালে তিনি সমুদ্র আইন করেছেন,
জাতিসংঘ সেটা 1982 সালে করেছে। ভাবা যায় আমরা কত দূরে এগিয়েছিলাম। এবং এই যে তার যে জীবন, এটা বারবার অধ্যয়ন করার চেষ্টা করেছি। আমি যখন প্রথম 32 নম্বরের বঙ্গবন্ধুর যে বাসভবন, 677 নম্বর বাড়ি, সেই বাড়ির লাইব্রেরি দেখে আমি কিন্তু মনে করেছিলাম যে এই লাইব্রেরিতে বঙ্গবন্ধু যা যা পড়েছেন এটা তো ভাবা যায় না, কি না পড়েছেন তিনি ওই বয়সগুলোতে, এবং কারাগারের দিনগুলো কিভাবে তিনি কাটিয়েছেন। কারাগারের রোজনামচা আমরা পেয়েছি। সেখানে বঙ্গবন্ধু তো কারাগার থেকে চিঠি লিখে বলছেন যে আমার কিছু খুব বেশি প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে এই বইগুলো, আমাকে রিডার ডাইজেস্ট দেওয়া হচ্ছে না, আমাকে পত্রিকা দেওয়া হচ্ছে না, এইগুলো তার অভিযোগ। এবং তিনি যখনই যেতেন সঞ্চয়িতা, সঞ্চিতা, এগুলোতে কিন্তু তাকে সবসময় নিতে হতো। আমার এই কারণে আমি প্রেরণা পেলাম একটা বই লিখব। কি বই? পাঠক বঙ্গবন্ধু, লেখক বঙ্গবন্ধু। বাহ। এবং এই বইটি যারা বিদগ্ধ পাঠক পাঠ করেছেন এবং জানিয়েছেন যে এরকম একটা বই দরকার ছিল, এটি আমার প্রেরণা। এই বইটি নিয়ে একটা আলোচনা করতে চাই, বিস্তারভাবে বলতে চাই, এবং আপনার কাছ থেকে একটা আবৃত্তি আমরা শুনতে চাই। এত চমৎকার আবৃত্তি করেন আমরা জানি, তবে একটা বিরতির সময় হয়েছে। দর্শক জানি আপনাদেরও কোথাও যেতে ইচ্ছে করছে না, কিন্তু ঘড়ি কাটা বলছে ছোট্ট একটা বিরতি প্রয়োজন। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর সকলের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। জুবায়ের আছে, সাথে আছে রুনিয়া। এবং চমৎকার যে মানুষটির সাথে কথা বলছিলাম তার একটি বই, যা অমর 21 বইমেলা 2023 এবার এসছে, আপনাদের সামনে একবার উপস্থাপন করতে চাই। নিশ্চয়ই আমার সহকর্মীরা যারা আছেন এটাকে আপনাদের সামনে উপস্থাপনের জন্য আমাকে সহায়তা করবেন। এবং চমৎকার একটি প্রচ্ছদ, সেই প্রচ্ছদের পাশাপাশি যেই শিরোনাম, সেই শিরোনামটা একটু বলতে চাই, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ও বাকশাল। খুব সাহসী একটি শিরোনাম, কারণ নামের সাথে যে শব্দটি অনেকভাবে বাংলাদেশে চর্চিত হয়, এমন একটা শিরোনামে বইটা লেখা দুঃসাহসিক একটা ব্যাপার। বঙ্গবন্ধুর জীবন দর্শন আমাকে পথ চলতে অনুপ্রেরণা যোগায়। এবং আপনি খেয়াল করে দেখবেন, আমাদের বাঙালি জাতির 3 মহাপুরুষ যদি হিসেবে আমরা ধরি, জাতীয় কবি কাজী নজরুল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই 3 জনের মধ্যে কিন্তু অসাধারণ মিল। এবং প্রায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় জাতীয় কবি কাজী নজরুলের একটি প্রবন্ধের কয়েকটি লাইন উপস্থাপন করেন। এবার 2022 সালে আওয়ামী লীগের কাউন্সিলেও তিনি তার বক্তৃতায় উল্লেখ করেছেন যে বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। এবং সেখানে যে বিষয়গুলো উল্লেখ করেছেন, যেটা কাজী নজরুলের কথায়, দিহা প্রহায়ণ ধনঞ্জয় তারাবো আমরা রামাদের গামাদের। অর্থাৎ এই যে লড়াই করে, শক্তি প্রয়োগ করে বিদেশি শক্তির বিরুদ্ধে আমাদের জিততে হবে। আপনি চিন্তা করুন, সভ্যতার সংকট লিখলেন রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ বয়সে। সভ্যতার সংকটের এক জায়গায় আছে, আশা করে আছি পরিত্রাণকর্তার জন্মদিন একদিন আসবেই এই পূর্ব দিগন্ত থেকেই। বাহ। যেখানে তিনি প্রত্যাশার কথা, আশার কথা শোনাবেন, আমাদেরকে পরিত্রাণকর্তার জন্মদিনের জন্য অপেক্ষা করছি, এরকম একটা কথা ছিল। ওয়াজেদ আলী বলেছেন, এই যে পরিত্রাণকর্তা, সেই পরিত্রাণকর্তা এই পূর্ব দিগন্তে অর্থাৎ বাংলাদেশেই জন্মগ্রহণ করবে। আপনি খেয়াল করে দেখুন, সেই পরিত্রাণকর্তা বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোনো প্রকার কোনো সন্দেহ নাই। আপনি দেখেন, এবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যে প্রতি বছর যে আয়োজন হয় শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় একটা কথা উল্লেখ করেছেন যে 1969 সালে 17 ডিসেম্বর মর্নিং নিউজ পত্রিকায় একটা বিশাল ছবি সহ ছাপা হয়েছিল। সেখানে বঙ্গবন্ধু তার প্রিয় বন্ধু সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী কলিম শরাফিকে নিয়ে তিনি 22 বছর পরে রবীন্দ্রনাথের গানে রেকর্ড করেছেন। সঞ্জিতা খাতুন এখনো বেঁচে আছেন, ফাহমিদা খাতুন। এবং এই যে
বঙ্গবন্ধুর যে বাঙালি তোর নিয়ে লড়াই করা, সেটা তো শুরু হয়েছে 1947 সালে 15ই আগস্টের পরেই, এবং সেই লড়াইয়ে তিনি নেতৃত্ব দিয়েছেন। এবং আজকে চিন্তা করলে, আপনি যদি একটু চোখ বুঝে চিন্তা করেন যে কি দুঃসময় কিন্তু বাঙালি জাতির গিয়েছে। শ্যামলী ঘোষ নামে একজন গবেষক, তিনি প্রথম আওয়ামী লীগের উপরে পিএইচডি করেন এবং ইউপিএল থেকে বাংলা এবং ইংরেজিতে পুরোটাই বেরিয়েছে। সেই জায়গায় লিখেছেন 1951 সালে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল, সেন্সাস কমিটির রিপোর্ট পাকিস্তান সরকারের। শেখ মুজিব বাংলাদেশের যুবকদেরকে, তার কর্মীদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন ঘরে ঘরে যে প্রচারণা চালাবা, যে জনগণনা করতে যারা আসবে তারা যেন সামান্য বুঝতে না পারে যে উর্দু সামান্য বোঝেন। খেয়াল করে দেখুন, শ্যামলী ঘোষ তার ওই ডকুমেন্টে উল্লেখ করেছেন, সেন্সাস কমিটির রিপোর্টে প্রকাশিত হয় এই অঞ্চলে, বিশেষ করে ঢাকা অঞ্চলের কথা বলছেন, যেখানে মাত্র 2% মানুষ উর্দু সামান্য বোঝেন, বলতে পারা তো দূরের কথা। তা এই যে আজকে যে কথাগুলো আমি বলছি, এগুলো এই তথ্য কিন্তু সকিবে আছে, কিন্তু তথ্যটা আমাদেরকে খুঁজে নিতে হয় এবং অপরকে জানাতে হয়। আমাদের মধ্যে একটা পাণ্ডিত্যের ভাব আছে, আমি নিজে সব জানবো, কাউকে জানাবো না, একদম এখান থেকে আমাদের বেরিয়ে আসতে নিয়ে বসে থাকবো। হ্যাঁ, এই যে আত্মার শান্তি, প্রাণের আরাম, মনের আনন্দ, এটা কিন্তু জীবনবোধের দর্শন। এবং আপনি চিন্তা করুন, জাতীয় কবি কাজী নজরুল 34 বছর 1 মাস 20 দিন তিনি নির্বাক ছিলেন। তিনি 1976 সালে মৃত্যুবরণ করেন, হয়তো বেঁচে ছিলেন বেশ কিছু বছর। 34 বছর 1 মাস 20 দিন তিনি নির্বাক ছিলেন। যদি সবাক থাকতেন, কি হতে পারত, বাংলা সাহিত্য কোথায় চলে যেত, কি হতে পারত। এই জন্য জাতীয় কবি কাজী নজরুলকে বঙ্গবন্ধু সেই মর্যাদা দিয়েছিলেন। নিশ্চয়ই, নিঃসন্দেহে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো জানবার আমার আগ্রহ একেবারে ছোটবেলা থেকে, যে কারণে আমি যেখানে গিয়েছি সেখানে এটার পাঠ করবার চেষ্টা করেছি, মানুষের সাথে কথা বলবার চেষ্টা করেছি, তথ্য নেওয়ার চেষ্টা করেছি। এবং আসলে আপনি পুরোপুরি আমাদের জন্য একটা তথ্য ভান্ডার তৈরি করে রেখেছেন, যেটা এই প্রজন্মের জন্য খুবই সহজ। দাদা, অকপট একটা বিষয় স্বীকারও করি, খুব কম সময়ে এমন, মানে খুব কম দিন এমন আসে যে আমরা দুজন প্রশ্ন কম করি, বক্তার কাছ থেকে বেশি তথ্য পাই। আজ মনে রাখবার মতো, আর্কাইভ করবার মতো তেমন একটি দিন, একটা আবৃত্তি শুনবো আপনার কাছ থেকে। কি শুনবো? আমি ভাবি পৃথিবীতে অনেক সাহসী মানুষ জন্ম না হলে আমরা এই জায়গায় বসে কথা বলতে পারতাম না, সুযোগই হতো না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের পরিস্থিতি কেমন ছিল সেটা আমরা সকলে এখন ইতিহাস পাঠ থেকে জানতে পারি। কবি নির্মলেন্দু গুণ, তিনি তৎকালীন শাসক জিয়াউর রহমানের সামনেতে দাঁড়িয়ে তিনি একটা কবিতা পাঠ করেছিলেন। সেটার কথা আমি ভাবতে শিহরে উঠি। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার কবিতায় শেখ মুজিবের কথা বলতে এসেছি। কবি নির্মলেন্দু গুণের কবিতা কটি লাইন আমি উপস্থাপন করি। নিশ্চয়ই। 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, গণসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা, কে রোধে তার বজ্র কণ্ঠবাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। তো এই যে কবিতার যে অক্ষরগুলো, এই যে কবিতার যে অন্তর্নিহিত যে সারার্থ, সেটা কিন্তু অনেক দোতনা তৈরি করে এবং সেই সময় মানুষকে সাহসী করেছে। আমি শুধু একটি কথাই বলবো দর্শকদের উদ্দেশ্যে, মুক্তবুদ্ধি চর্চার ক্ষেত্রে আপনারা পিছিয়ে থাকবেন না, এবং উপদেশ হিসেবে নয় কিংবা পরামর্শ হিসেবেও নয়, আমার জীবনের অনুভূতির থেকে আমি জানবার চেষ্টা করেছি। এবং যখনই আপনি
কোনো কিছু জানবার আগ্রহ তৈরি করবেন, মুক্ত মনে কিন্তু কাজটি করবেন, যে আমি যা দেখেছি সেটা জন্য আমি যাচাই করে নিতে পারি, এবং যা আমি বুঝছি না তা আমি শিখছি না। আমাদের এটা মনে রাখি, আমরা এটা এই মনে নিয়ে যদি আপনি এগোতে পারেন তাহলে দেখবেন আপনার কাছে অনেক কিছু সহজ হয়ে যাবে। সহজ করে নিজেকে জানা এবং নিজেরকে গুছিয়ে তোলা, এটা জীবনবোধের একটি দর্শন। এই দর্শন যদি আপনি আয়ত্ত করতে পারেন অনেক কিছুই আপনি আয়ত্ত করতে পারবেন। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ বছর বয়স, এই বয়সে তিনি যে পরিশ্রম করেন, তিনি তার যে চিন্তা, তার যে ধারণা, এবং তিনি যেভাবে এগোন, এবং তিনি স্বপ্ন দেখেন এবং সে স্বপ্নের জন্য বাস্তবায়নের জন্য লড়াই করেন। এই যে ভারতের পূর্বতন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম তার অসাধারণ একটা উক্তি করেছেন, স্বপ্ন সেটাই যেটা ঘুমোতে দেবে না। দাদা, একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আলোচনা আমরা সর্বসাকুল্যে হয়তো 30 সেকেন্ড পাবো। বাংলাদেশের দর্শক আপনাকে শুনছে, যারা আপনাকে অনেক বছর ধরে চেনে, কি বলবার আছে তাদের? আপনার এই যে গবেষণার একটা স্বীকৃতি হিসাবে একটা সম্মাননা আসলো, নিশ্চয়ই এটা একটা পরম পাওয়া, এটা একটা বিশাল সম্মানের বিষয়। সবকিছু মিলিয়ে মিশে আপনার কাছে আমার জন্য খুবই গর্বের, আমার জন্য খুবই অনুপ্রেরণার একটি বিষয়। কাজের স্বীকৃতি এটা মানুষের আশীর্বাদ ছাড়া সম্ভব না। যারা দর্শকরা আজকে দেখছেন, আমি মনে করি যে তারা আমাকে দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন, এবং ভিন্ন ধারার কিংবা ভিন্ন চিন্তার মানুষরাও আমাকে পছন্দ করেন। এইটা আমার জীবনের বড় পাওয়া। এবং তাদের সঙ্গে যখন দেখা হয়, বয়স্ক মানুষ, তারা যখন বলে যে আপনার কথাগুলো মন দিয়ে শুনি, হয়তো আপনার যে মতবাদ সেই মতবাদের পক্ষে আমি না, কিন্তু আপনাকে ভালো লাগে, এটি আমার জীবনের বড় ভালো লাগা। এই ভালো লাগাটা আমরাও ধরে রাখতে চাই, কারণ আজকে একটা অসাধারণ সময় কাটিয়েছি আপনার সাথে। নিশ্চয়ই আগামীতে আপনাকে এভাবে আরো পেতে চাই, কারণ গল্পের এখানেই শেষ না, মাত্র তো শুরু করলাম, অল্প কিছু পাতা পড়লাম, আরো পুরো একটা বই পড়বার বাকি আছে। দর্শক যারা বাড়ি বসে দেখছেন, আপনারা নিশ্চয়ই জানেন, সকালের বাংলাদেশের যারা নিয়মিত দর্শক তারাও বলতে পারবেন খুব স্পষ্টভাবে কি ধারায় এগোয় আমাদের আলাপচারিতা, এবং আজ কিভাবে এগোলো। একজন গবেষক বোধহয় এমনই হন, তিনি যখন বলেন তখন বলবার আর কিছুই থাকে না। আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করলাম সুভাষ সিংহ রায়কে, যিনি আজ ব্যতিক্রমভাবে উপস্থাপিত হলেন। তাকে রাজনৈতিক আলোচনায় আমরা বিভিন্ন রকমভাবে পাই, গবেষক হিসেবে ভিন্ন রকমভাবে পাই, আজ আর একটা ভিন্ন রকম মানুষকে উপস্থাপন করেছি। নিশ্চয়ই আগামীতে এই ভিন্নতার সাথে আবারও তাকে উপস্থাপনের চেষ্টা করবো। আজকে এখানে বিদায় নিব, ভালো থাকবেন সবাই, শুভ সকাল। শুভ সকাল।